এই লোকটি ব্যাংক থেকে 2 কোটি টাকা ঋণ নিয়েছে, কিন্তু এত টাকার দেনা সে শোধ করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়। তবে ভাগ্যক্রমে সে মারা না গেলেও নদীতে ভেসে ছোট্ট একটা দ্বীপে গিয়ে ওঠে, কিন্তু এরপর সে আর খুব সহজে ওই দ্বীপ থেকে বের হতে পারে না। যে জীবন সে শেষ করে দেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, এখন সে জীবন বাঁচানোর জন্যই আপ্রাণ চেষ্টা করতে থাকে। যদি আপনি আপনার জীবন নিয়ে হতাশায় ভোগেন, তাহলে আমার অনুরোধ থাকবে একবার হলেও এই গল্পটা দেখুন। আর হ্যাঁ, আমাদের সিনেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। কিম হিয়ং একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। যখন সে নদীতে ঝাঁপ দিবে, আর ঠিক তখনই তার মোবাইলে একটা কল চলে আসে। সে আসলে ব্যাংক থেকে 75 লাখ টাকা ঋণ নিয়েছিল, তবে কয়েক বছরের সুদে আসলে তা প্রায় 2 কোটি টাকা হয়ে গেছে। আর তাছাড়া তার চাকরিটাও চলে গেছে। সে এত টাকা কিভাবে পরিশোধ করবে কোনো উপায়ন্তর না পেয়ে তাই সে নদীতে ঝাঁপ দিতে চায়। ব্যাংক কোম্পানি থেকে তখন কল করে তার কাছে জানতে চায় যে সে আসলে এই টাকাগুলো কবে পরিশোধ করবে। সে তখন কোনো কিছুই না বলে মোবাইলটা কেটে দিয়ে সোজা পানির ভেতরে লাফ দেয়। আর এর কিছুক্ষণ পরে দেখা যায় যে সে আসলে ছোট্ট একটা দ্বীপের তীরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তবে সে আমার মতোই কানা মানুষ, চশমা ছাড়া কিছুই দেখে না। এরপর অনেক খোঁজাখুঁজির পর চশমা পরে সে দেখে যে আসলে সে ওই ব্রিজ থেকে অল্প একটু দূরেই এখানে আটকা পড়ে আছে। নিজের মোবাইল ফোনটি পকেট থেকে বের করে যখনই অন করতে যাবে, আর তখন সে খেয়াল করে যে সেটা আসলে পানিতে ভিজে গিয়ে বন্ধ হয়ে রয়েছে। আর তখন সে নিজেকে বলতে থাকে, আমি হলাম একটা আস্ত বলদ, শান্তিমতো মরতেও পারলাম না। তখন সে দূরে তাকিয়ে দেখে যে রাস্তার পাশেই অনেক বড় 63 তলা একটা বিল্ডিং রয়েছে। এরপর সে মনে মনে বলতে থাকে, আমি যদি নিশ্চয়ই ওই বিল্ডিং থেকে লাফ দেই তাহলে নিশ্চিত মারা পড়ব। তখন সে ওই বিল্ডিং এর দিকে হাঁটা দিলেই দেখতে পায় যে আসলে তার চারপাশ দিয়েই পানি রয়েছে। সে অনেকগুলো পথ দিয়ে ওখান থেকে বের হতে চায়, কিন্তু তবুও সে আসলে বের হতে পারে না, কেননা সে একটা দ্বীপের ভেতরে আটকা পড়ে রয়েছে। এই তো মাত্র অল্প একটু পথ যে সে পাড়ি দিবে সেটাও সে পারে না, কেননা সে আসলে সাঁতার জানতো না। তারপর সে একটা পিলার বেয়ে উপরে উঠতে চাইলেও আসলে এত মোটা পিলার বেয়ে উঠা সম্ভব ছিল না। তাই সে নিরুপায় হয়ে রাতের বেলায় চুপচাপ করে ওখানেই বসে থাকে। সারা রাত কয়েকটা পত্রিকা মাথায় দিয়ে সে ওখানে ঘুমিয়ে থাকে। সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই সে দেখে যে তার পাশ দিয়ে একটা জাহাজ যাচ্ছে। সে তখন চিৎকার করে বলতে থাকে, ভাই আমাকে এখান থেকে নিয়ে যা, আমি এখানে আটকা পড়ে আছি। কিন্তু জাহাজের একজন লোক তাকে দেখে মনে করে যে হয়তো সে ওখানে মজা করছে এবং তাকে হাই দিয়েছে, সেজন্য সে ওই লোকটিও কিমকে হাত নাড়িয়ে হাই দেয়। সে তখন অনেক চিৎকার করে বলতে থাকে, আরে ভাই আমি এখানে আটকা পড়ে আছি, আমাকে প্লিজ নিয়ে যা। কিন্তু জাহাজে থাকা ওই লোকটি আসলে তার কোনো কথাই বুঝতে পারে না। সে তখন নিরুপায় হয়ে ওখানে বসে পড়ে। তবে এভাবে বসে থাকলে তো চলবে না, তাই সে একটা লাঠি নিয়ে বালির ভেতরে হেল্প লিখে রাখে, যেন দূর থেকে কেউ দেখে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। তবে এভাবে অনেকটা সময় পার হয়ে গেলেও কেউ আসলে তাকে উদ্ধার করতে আসে না। তার মোবাইল ফোনটি যেহেতু ভিজে গিয়েছিল, তাই সে ব্যাটারি খুলে সেগুলো পাথরের উপর রোদে দিয়ে রাখে। কিছুক্ষণ পর পানি শুকিয়ে গেলে মোবাইলের ভেতর ব্যাটারি দিয়ে সেটা সে অন করার সাথে সে খেয়াল করে যে তার মোবাইলে আর অল্প একটু চার্জ রয়েছে। সে তখন 999-এ ইমার্জেন্সি কল করে বলে যে সে হান নদীর পাশে ছোট্ট একটা দ্বীপের মধ্যে আটকা পড়ে রয়েছে। কিন্তু কল সেন্টারের মানুষ ভাবে হয়তো সে তাদের সাথে মজা করছে, তাই তারা কলটি কেটে দেয়, কেননা নদীর ওখানে আসলে ওরকম বড় কোনো দ্বীপই নেই। কোনো উপায় না পেয়ে সে এবার তার গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে বলে, তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি আমাকে আর কখনোই কল দেবে না। এই বলে সে কলটি কেটে দেয়। বেচারা আসলে একদমই ফেসে গিয়েছে। আর এর কিছুক্ষণ পরেই তার মোবাইলে একটা কল আসে। সে মনে করে হয়তো তার গার্লফ্রেন্ড তাকে কল ব্যাক করেছে, কিন্তু তখন দেখা যায় যে সিম কোম্পানি তাকে অফার শোনানোর জন্য কল দিয়েছে। আর তখনই তার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। এখন তো আর তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই, তাই সে নিরুপায় হয়ে বুকের ভেতর সাহস নিয়ে ওই পানির ভেতর সাঁতরে ডাঙায় উঠে আসতে চায়। যেহেতু সে সাঁতার পারত না, তাই সে অনেক বেশি ভয় পেতে শুরু করে। তবে কিছুক্ষণ পরে সে যখন সাহস করে সাঁতার কাটা শুরু করে, তখন সে উল্টো পানির ভিতর হাবুডুবু খেয়ে আবার সেই দ্বীপের ওখানেই ফেরত আসে। তখন সে মনে মনে ভাবে, কি বোকা আমি, এখান থেকে গিয়ে তো আমি নিজেকে শেষ করেই দেব, এর চেয়ে বরং এই দ্বীপের মধ্যেই নিজেকে শেষ করে দেই। তাই সে গলার টাই খুলে রশি বানিয়ে সেটা দিয়ে নিজেকে ফাঁসি দিতে চায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই তাদের শহরে সিভিল ডিফেন্সের প্র্যাকটিস শুরু হয়ে যায়। আসলে এই দিনটাতে তাদের শহরের ডিফেন্স বাহিনীর মানুষজন মহড়া দেয়, সেজন্য শহরের সমস্ত গাড়ি ঘোড়া সেদিন বন্ধ থাকে। যাই হোক,
ওই শহরের ভেতরেই জংইয়ং নামে একটা মেয়ে বাস করত। সে আসলে 3 বছর ধরে এই ঘরের ভেতরেই বন্দী হয়ে রয়েছে। বাইরে যেতে তার একদমই ভালো লাগে না। 24 ঘন্টা এখানেই সে থাকে আর অনলাইনে বসে বসে তার নিজের ছবি এডিট করে ফেসবুকে আপলোড দেয়। আর মাঝে মাঝে রাতের বেলায় টেলিস্কোপের সাহায্যে জানালা দিয়ে সে চাঁদ দেখে। তবে বছরের যে দিনটাতে সিভিল ডিফেন্সের মহড়া চলে সেই দিনটায় সে বাইরের সুন্দর সুন্দর ছবি তুলে রাখে। যখন সে ছবি তুলছিল তখন সে নদীর পাড়ে দেখে যে হেল্প লেখা রয়েছে। তবে এর আরও কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে ওই দ্বীপের ভেতর একজন লোক নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। এটা দেখেই সে অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করে চুপচাপ রুমের ভেতরে শুয়ে থাকে। অন্যদিকে কিম যখনই পায়ের নিচ থেকে পাথরটা সরাতে যাবে আর তখনই তার পেটের ভেতর ঝামেলা শুরু হয়ে যায়। বেচারা তখন পেটের জ্বালা সামলানোর জন্য বনের ভেতর কাজ সারতে শুরু করে দেয়। 2 দিন ধরে যেহেতু সে কিছুই খেতে পায়নি তাই সে ওখানে একটা ফুল দেখে ওটার ভেতর থেকে একটু করে মধু খেয়ে নেয়। ছোটবেলায় আপনিও এমন খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। প্রচণ্ড পানি পিপাসার কারণে কোথাও কোনো পানি না থাকার জন্য সে ওই নদীর ভেতর গিয়েই পানি খেতে শুরু করে, কিন্তু তবুও আসলে তার ক্ষুধা মেটে না। তাই সে কোনো উপায় না পেয়ে ওখানে পড়ে থাকা বন্য মাশরুম খেতে শুরু করে দেয়। এভাবে সারাটা দিন পেরিয়ে আবার রাত হয়ে যায়। রাতের বেলা সে আগুন জ্বালিয়ে ওখানেই চুপচাপ শুয়ে থাকে আর কিছুক্ষণ পরপর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই আসলে তার কোনো ধরনের কথা শোনে না। তবে সেই মেয়েটি আবার যখন রাতের বেলায় ক্যামেরা দিয়ে সেই দ্বীপের ওদিকে তাকায় তখন সে দেখে যে আসলে কিম মারা যায়নি। পরদিন সকালবেলা সে ওখানে থাকা বিভিন্ন প্লাস্টিকগুলো পরিষ্কার করে একটা ব্যাগের ভেতর গোছাচ্ছিল আর ঠিক তখনই দূরে সে একটা বিশাল বড় প্লাস্টিকের হাঁস দেখতে পায়। তখন সে রশি দিয়ে বেঁধে হাঁসটিকে টেনে টেনে তার নিজের কাছে নিয়ে আসে। আসলে সে এখানেই এই হাঁসের ভেতর তার ঘর বাড়ি বানিয়ে ফেলে আর নদীর ওপার থেকে সেই মেয়েটি তার এই দৃশ্যগুলো ছবি তুলে রাখে। পরদিন সকাল হলে সে প্লাস্টিকের বস্তাটা ছিঁড়ে সেটা দিয়ে জাল বানিয়ে ওই পানি থেকে কিছু মাছ ধরার চেষ্টা করে। এভাবে অনেক চেষ্টা করেও সে আসলে মাছ ধরতে পারে না। তারপর সে ওখানে থাকা কয়েকটা হাঁসের বাচ্চা ধরতে গেলেও সেটাও সে পারে না, কিন্তু তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তাই সে তখন আবার ওখানে থাকা মাশরুমগুলো খেতে শুরু করে। এরপর সে একটা গাছের উপরে কিছু পাখির ডিম দেখতে পায়। সে ওই ডিমগুলো পাড়ার জন্য গাছে উঠতে চাইলেও পারে না, কেননা সে তো জীবনে কোনোদিনও গাছেই ওঠেনি। এভাবে অনেক চেষ্টা করার পরেও সে আসলে ব্যর্থ হয়। তবে পরদিন সকালবেলা সে যখন মাথায় সাবান দিয়ে পরিষ্কার হচ্ছিল তখনই সে দেখতে পায় যে ওখানে কয়েকটা মরা মাছ ভেসে উঠেছে। সে ওই মাছগুলো এনে ফ্রাই করে অনেক দিন পরে পেট ভরে খেয়ে নেয়। এভাবে আরও বেশ কিছুটা দিন এখানেই পেরিয়ে যায়। সে এখন পাখি শিকার করাও শিখে গেছে। সে একটা পাখি ধরে এনে ফ্রাই করে অনেক মজা করে খেতে থাকে আর সারাদিন সে ওখানেই ওই দ্বীপের ভেতর শুয়ে থাকে। আর এর কয়েকটা দিন পরে তার খুব কাছ দিয়েই একটা ছোট্ট জাহাজ যাচ্ছিল, কিন্তু সে চাইলেই ওখানে চিৎকার করে সাহায্য চাইতে পারত। তবে দেখা যায় যে সে আসলে তাদেরকে দেখে বরং উল্টো দ্বীপের দিকে দৌড়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আসলে সে এই জায়গাটা এতদিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই সে আর চায় না ওখান থেকে ফিরে যেতে। আর ঠিক তখনই তার পায়ের নিচে একটা নুডলসের প্যাকেট সে দেখতে পায়। ওটা হাতে নিয়ে ঝাঁকি দেওয়ার সাথেই তার ভেতর থেকে নুডলসের মশলাটি বেরিয়ে আসে। আর ঠিক তখনই তার প্রচণ্ড রকমের নুডলস খেতে ইচ্ছে করে। সে তখন নিজের কাছে ওই প্যাকেটটা নিয়ে শুয়ে শুয়ে পড়তে থাকে যে আসলে কি কি উপাদান দিয়ে নুডলস বানানো হয়, আর মনে মনে সে ওই নুডলস খাওয়ার লোভ করতে থাকে। এমনকি সে প্যাকেটের ভেতরে মুখ দিয়ে ঘ্রাণ নিয়ে সে ওই নুডলসের স্বাদ অনুভব করতে চায়। সে তখন দ্বীপের ভেতর থেকে অনেক খোঁজাখুঁজি করে কয়েকটা ফলমূলের বীজ নিয়ে আসে। আসলে সে চাচ্ছিল এগুলো দিয়েই নুডলস বানানোর জন্য, কিন্তু সে আর সেটা বানাতে পারে না। সে আসলে এত বেশি নুডলস খেতে চাচ্ছিল যে রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে সে সেই স্বপ্ন দেখতে থাকে। এমনকি সে ছোটবেলায় তার মায়ের হাতের নুডলস খেয়েছে, অফিসেও নুডলস খেয়েছে, এগুলোই তার মনে পড়তে থাকে। আর তখন সে রাগ করে গিয়ে ওই মশলার প্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলতে চায়। তবে একটু পরেই সে নিজেকে বোঝায় যে যেভাবেই হোক না কেন সে এই নুডলস বানিয়েই খাবে। এভাবে আরও বেশ কিছুটা দিন পেরিয়ে যায়। তবে সে ঘুমিয়ে থাকলেও মন থেকে ওই নুডলস খাওয়ার লোভ ভুলতে পারেনি। ঘুমিয়ে থাকার সময় সে পাখির ডাক শুনে হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। যেহেতু ওই নুডলসটা কয়েক ধরনের ফলের বীজ থেকে বানানো হতো, তাই সে তখন তার সেই হাঁসের উপর থেকে পাখির বীজটা সংগ্রহ করে নেয়, কেননা পাখিরা তো ওই ফলমূল খেয়ে থাকে আর সেই বীজগুলোই বৃষ্ঠা হিসেবে সে পেয়ে যায়। এরপর সে অনেক কষ্ট করে সেই দ্বীপের ভেতর জমি চাষ করতে শুরু করে দেয়। দেখতে দেখতে কয়েকটা দিনের মধ্যেই সে পুরো জমি চাষ করে ফেলে আর এরপরে সেই পাখির বীজটা ওখানে বুনে দেয়। তবে সে এখন আর মরে যেতে চায় না।
যেহেতু সে অনেকটা দিন ধরে এখানে একা একা রয়েছে, তাই সে একটা কাকতাড়ুয়া বানিয়ে সেটাকে কোটটায় পরিয়ে ওটার সাথে এসে সারাদিন গল্প করতে থাকে। অন্যদিকে ওই মেয়েটি এখনও মাঝে মাঝেই তার ছবি তুলে রেখে দেয়। এভাবে প্রায় 2 মাস পেরিয়ে যায়। তবে মেয়েটি মনে করে হয়তো ওই লোকটি আসলে একটা এলিয়েন। তাই কিম নদীর ওখানে যে হ্যালোটা লিখে রেখেছিল সেটার উত্তর দেওয়ার জন্য সে একটা শ্যাম্পেনের বোতল কিনে সেটার ভিতর একটা নোট দিয়ে একদিন রাতের বেলা এই প্রথমবার বাইরে বের হয়ে ব্রিজের উপর এসে ওই দ্বীপের দিকে সে সেটা ছুঁড়ে মারে। বাসায় ফিরে এসেই সে বারবার দেখতে থাকে আসলে সে ওই শ্যাম্পেনের বোতলের নোটটা পেয়েছে কিনা। তবে এভাবে আরও 1 মাস পেরিয়ে যায়। এখন কিম হিয়ং এই জায়গায় পুরোপুরি নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে। সে এখন মাছ ধরতে পারে, গাছে উঠে পাখির ডিম পেড়ে এনে ভাজি করেও খেতে পারে। খাওয়া দাওয়া শেষ করে সে প্রতিদিন তার ওই জমিতে কাজ করতে থাকে। একদিন হঠাৎ করে সে খেয়াল করে যে ওখান থেকে একটা ছোট্ট গাছের চারা গজিয়েছে। সে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে জলদি করে ছোট্ট ছোট্ট বোতল খুঁজতে থাকে যেন সে আবার চারাগুলোর গোড়ায় সেগুলো দিতে পারে। অনেক খোঁজাখুঁজি করে সে দেখে যে গাছের উপরে একটা শ্যাম্পেনের বোতল রয়েছে। এরপর সে গাছ ঝাঁকি দিলে ওই বোতলটা নিচে পড়ে যায়। বোতলটি হাতে নিয়ে সে ওটা খুলে ভিতরে দেখে যে একটা হ্যালো লেখা রয়েছে। সে তখন কাকতাড়ুয়ার সাথে কথা বলতে থাকে আর ভাবতে থাকে নিশ্চয়ই কেউ তাকে ফলো করছে। এটা ভেবেই সে তখনই প্যান্ট পরে নেয়। তারপর সে নদীর কিনারায় এসে সুন্দর করে বালুর ভিতরে হাউ আর ইউ লিখে রাখে। মেয়েটি 17 দিন পরে তার এই লেখা দেখে ওখান থেকে কয়েকটা ছবি তুলে রাখে। এতদিন পরে তার মেসেজের রিপ্লাই এসেছে, এটা দেখেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে সেদিন রাতের বেলায় সে আবার চুপি চুপি বোতলের ভেতরে একটা চিঠি লিখে সেই নদীর কিনারায় ফেলে আসে। তখন কিম সেই বোতলটি খুলে দেখে যে তার ভেতরে লেখা রয়েছে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। পরদিন সকালবেলায় সে তার বাগানে কাজ করার সময় কাকতাড়ুয়ার সাথে একে একে কথা বলতে থাকে। আর সে বলতে থাকে নিশ্চয়ই কোনো একজন পাগল আমাকে এভাবে চিঠি লিখেছে। ঠিক তখনই সে ওখানে একটা গাছের ভিতর দেখে যে তার ভুট্টা গাছের ভুট্টা ধরেছে। এটা দেখেই সে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সে এবার তার সেই মজাদার নুডলসটি রান্না করে খেতে পারবে। মেয়েটি দূর থেকে এসব কিছু দেখছিল, তাই সে ডেলিভারি বয়কে কল করে তার পছন্দের নুডলসটি অর্ডার করে সেই নদীর ওখানে দিয়ে আসতে বলে। ডেলিভারি বয় ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে সেটা পৌঁছে দেয়। কিন্তু কিম আসলেই নিজের রান্না করা নুডলস খেতে চেয়েছিল, কেননা তার জন্য সে 6টা মাস ধরে অপেক্ষা করছে। তাই সে এত মজাদার নুডলস সামনে পেয়েও না খেয়ে ওই ডেলিভারি ম্যানের কাছে সেটা ফেরত পাঠিয়ে দেয়। আর দূর থেকে মেয়েটি সব কিছু ক্যামেরায় দেখছিল। ডেলিভারি ম্যান এসে তখন তাকে সেই নুডলসগুলো ফেরত দিয়ে যায়। তখন সে কোনো উপায় না পেয়ে সে নিজেই ওই নুডলসগুলো খেয়ে ফেলে। অন্যদিকে কিম ওই দ্বীপের ভেতরে প্রত্যেক দিন সেই ভুট্টা গাছের চারাটার যত্ন নিতে থাকে। আবার কয়েকদিন পরেই মেয়েটি তার কাছে সরি লিখে একটা চিঠি পাঠায়। দুজনকে না দেখেও এভাবে একটু একটু করে কথা বলতে থাকে। এভাবে আরও বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। আর কয়েকদিনের মধ্যেই তার ভুট্টা গাছটাও বড় হয়ে যায়। এরপর সে ভুট্টাটি ছিঁড়ে আরও কয়েকটা সিমের বীজ দিয়ে নুডলস বানানোর চেষ্টা করতে থাকে। এতদিনের কষ্টের পরে সে ওই নুডলস বানাতে সক্ষম হয়। এরপর সে মশলাটি মাখিয়ে খাওয়ার সময় কান্না করে দেয়, কেননা এই কয়েকটা মাসের মধ্যে তার জীবনের এই একটাই মাত্র লক্ষ্য ছিল। এটা ভেবেই সে অনবরত কান্না করতে থাকে। আর দূর থেকে মেয়েটি তার এই দৃশ্যটির ছবি তুলে সেটাকে হাত বুলিয়ে দিয়ে হাসতে থাকে। আর পরের দিন মেয়েটি তাকে কনগ্রাচুলেশনস লিখে আরও একটা চিঠি পাঠিয়ে দেয়। কিম তখন এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন মেয়েটির কাছে জানতে চায় সে আসলে কে এবং তাকে সে দেখতেও চায়। মেয়েটি তখন অনেক খোঁজাখুঁজি করে তার সুন্দর একটা ছবি প্রিন্ট করে বোতলে ভরে তাকে দেওয়ার জন্য গেলেও আবার কি মনে করে যেন সে সেটা তাকে দেয় না। আর এর পরদিন কিম বনের ভেতর খুঁজতে থাকে আসলেই সেখানে কোনো বোতল ফেলে রাখা হয়েছে কিনা। সে অনেক খোঁজাখুঁজি করার পরেও আর কোনো কিছুই পায় না। এর কয়েকটা দিন পরেই প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। সেই ঝড়ে তার সাজানো গোছানো সব কিছুই এলোমেলো হয়ে যেতে শুরু করে। সে অনেক চেষ্টা করতে থাকে তার জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখার জন্য। এমনকি তার সেই হাঁসের নৌকাটিও তখন ঝড়ের পানিতে ভেসে চলে যেতে চায়। অনেক চেষ্টা করেও সে আর সেটা নিজের কাছে রাখতে পারে না। আসলে এতটা মাস সে এখানে ওই নৌকার ভেতরেই বাস করত, কিন্তু সেটাও এখন তাকে ছেড়ে চলে গিয়েছে। যাই হোক, রাতের বেলায় ঝড় থেমে যায়। পরদিন সকালবেলা মেয়েটি ক্যামেরা দিয়ে দেখে যে তার সমস্ত সুখ ভেঙে চুরে গিয়েছে। আর কিম তার ওই সাজানো বাগানের ভেতরে একটা ভুট্টা ধরে চুপচাপ করে বসে রয়েছে। তবে সে এরপর অনেকদিন অপেক্ষা করে ওই মেয়েটির একটা চিঠির জন্য, কিন্তু মেয়েটি তাকে একটাও চিঠি দেয় না। আসলে মেয়েটির কপালের ওখানে কিছু দাগ ছিল,
হয়তো মেয়েটি ভেবেছিল যদি ছেলেটি তাকে এইভাবে দেখে তাকে আর পছন্দ করবে না, তাই মেয়েটি তাকে কোনো ধরনের চিঠির উত্তর দেয় না। তবে যেহেতু ঝড় থেমে গেছে আর এরপরে ওখানে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী এসেছে সে দ্বীপটা পরিষ্কার করার জন্য, তবে এখানে এসে তারা কিমকে দেখতে পায় আর কিমও তাদেরকে দেখেই ভয়ে ওখান থেকে পালাতে শুরু করে। তারাও কিমকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে থাকে আর সে সবকিছুই মেয়েটি ক্যামেরা দিয়ে দূর থেকে দেখছিল। কিম অনেকটা পথ পাড়ি দিয়ে দৌড়ে দ্বীপের অন্য একটা পাশে এসে দেখে যে সেখানে আরও অনেক পরিচ্ছন্ন কর্মী রয়েছে। তখন তারা সবাই মিলে তাকে ধরে ফেলে। আসলে এই দ্বীপে সাধারণ মানুষের আসার অনুমতিই ছিল না, কিন্তু কিম তখন তাদেরকে বলতে থাকে আমাকে এখানে থাকতে দাও, আমি কারো কোনো ক্ষতি করব না, আর তাছাড়া এখানে আমার একটা চিঠি আসবে। আসলে সে ওই মেয়েটির চিঠির জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। তখন তারা সবাই মিলে তাকে পোশাক পরিয়ে ছোট্ট একটা নৌকায় করে শহরের দিকে পাঠিয়ে দেয়। কিম তখন অপলক দৃষ্টিতে ওই দ্বীপের দিকে তাকিয়ে থাকে আর দূর থেকে মেয়েটি সব কিছুই দেখছিল। আসলে তারা দুজনকে পছন্দ করলেও কেউই তাদের মনের কথা বলতে পারেনি। তখন মেয়েটি ভাবতে থাকে এবার হয়তো তার কাছে না গেলে আর কখনোই তার সাথে দেখা করা হবে না, তাই সে এই প্রথম মুখ খুলে ঘরের বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে কিমকে তারা ধরে এনে রাস্তার পাশে রেখে যায়। মেয়েটি তখন অনেক কষ্টে দৌড়ে এসে তাকে আর দেখতে পায় না, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। যেদিক দিয়ে বাস চলে যায় সে সেদিকে দৌড়াতে থাকে। তবে কিম ওখানে অনেকক্ষণ অপেক্ষা করে কাউকে না পেয়ে বাসে উঠে পড়ে, কেননা সে আসলে এতটা দিন ওই মেয়েটার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এখন সে ওই মেয়েটিকেও হারিয়ে ফেলেছে, এমনকি ওই দ্বীপ থেকেও চলে এসেছে। তাই সে তখন মন খারাপ করে চলে যায় আর মেয়েটিও ওই বাসের ওখানেই চলে আসে। আর ঠিক তখনই বাসটিও ছেড়ে দেয়। তখন মেয়েটি ওই বাসের পেছনে পেছনে দৌড়াতে থাকে। তার সামনে থেকে হঠাৎ করে বাসটি চলে যায়। সে অনেক চেষ্টা করেও আর বাসটিকে ধরতে পারে না। তখন সে নিরুপায় হয়ে কান্না করতে থাকে। আর এর কিছুক্ষণ পরেই ওখানে সেই নাগরিক শৃঙ্খলার সাইরেন বেজে ওঠে আর তখনই বাসটি রাস্তার মধ্যে থেমে যায়। মেয়েটি তখন অনেক দৌড়ে এসে সেই বাসের ভেতর উঠে কিমের কাছে গিয়ে তার নাম বলে। দুজনকে এই প্রথম সামনাসামনি দেখেই আবেগে কেঁদে ফেলে। আর এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।